এই মাটিতেই আমাদের স্বপ্ন, এখান থেকেই জীবন শুরু। যাই হোক, এইবার মনে হয় ফসল ভালোই হবে, সব ওপরওয়ালার কৃপা। এখন যাই বাড়ি, মার হয়তো রান্না হয়ে গেছে, খেয়ে তাড়াতাড়ি কাজে যেতে হবে। মা, আমার লেখাপড়া হয়ে গেল, এখন দাও, আমি রান্না করব। তোকে কতবার বলেছি যে তোকে এখনই রান্না করতে হবে না, আমি তো আছি রান্না করার জন্য। তাহলে কি আমি রান্না করতে শিখব না? আমি দাদাকে আর তোমাকে রান্না করে খাওয়াতে চাই। শিখবি শিখবি, সময় হলে সব শিখবি। এখনো তোর বয়স চলে যায়নি। এখন সর, আমাকে রান্নাটা শেষ করতে দে, তোর দাদা খেয়ে তাড়াতাড়ি কাজে যাবে। মা, ও মা, কি করছো? আমি চলে এসেছি। রান্না কি হয়েছে? এই তো হয়ে গেল, তুই একটু বস, আমি তোর জন্য ভাত বাড়ছি। প্রদীপ, আজ বাজার থেকে লবণটা নিয়ে আসিস, লবণ প্রায় শেষ। লবণ শেষ? এই তো কিছুদিন আগেই লবণটা আনলাম আর আজকেই শেষ। তো তোর কি মনে হয় লবণটা বাড়বে? সেটা তো আমরা খাচ্ছি, শেষ না তো কি হবে? ঠিক আছে মা, নিয়ে আসব। আরতি, তোকে একটু ভাত দি। হ্যাঁ দাও মা, একটু দাও। প্রদীপ, তোকেও একটু ভাত দিব? না মা, আমি ভাত নেব না, আমার খাওয়া হয়ে গেছে। কেন রে, একটু নে, এত কম করে খাচ্ছিস কেন? বেশি করে খা। পেটে জায়গা না থাকলেও কি জোর করে খেতে বলছো নাকি? সে খাবার খেয়ে কাজে চলে যায়। বিকেলে প্রদীপ কাজ থেকে বাড়ি ফিরছিল, কিন্তু হুট করে তার মায়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, মা তো আমাকে লবণ আনতে বলেছিল, কিন্তু আমি খালি হাতে ফিরছি কেন? মা খাবার কেমন করে বানাবে? যাই, গিয়ে লবণটা নিয়ে আসি। এই বলে সে লবণ কিনতে চলে যায়। দোকানে যাওয়ার পথে প্রদীপ মেঘলাকে দেখতে পায়। সে কুয়ো থেকে জল নিয়ে আসছে। প্রথম একে অপরের চোখে দেখা হয়। ইস, এই মেয়েটা কে? বাড়ি ফিরে প্রদীপ যখন বসে আছে, আরতি খেয়াল করে দাদার মন অন্য কোথাও। দাদা, কার কথা ভাবছো? কারো কোথাও না, এমনি কিছু না। না দাদা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি? সব খুলে বলো। আরে না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। মা কি করছে? মা এই তো রান্নাঘরে আছে, রান্না করছে। এদিকে মেঘলার মনেও শুধু প্রদীপের কথাই মনে পড়ে। মেঘলা, তুই এমন করে ওপরে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস ওপরে? কিছু না মা, এমনি। ভাতগুলা তাড়াতাড়ি খা। কি করছিস ওখানে বসে? আর একটু ভাত দিব নাকি? না মা, আমি আর খেতে পারবো না। খা মা, পেট ভরে খা, তোমার মুখের হাসিটাই আমার ভরসা। তুমি চিন্তা করো না বাবা, তোমার এই ভরসাকে আমি কোনো দিন হারাতে দেব না। তার পরের দিন সকালে তাদের আবার দেখা হয়। আপনি কি সবসময় এই পথেই যান? হ্যাঁ, তবে এখন থেকে আরো বেশি। তুমি আসলেই একটা পাগল। তোমার জন্য পাগল থাকাটাই ভালো আমার কাছে। এমনি করে বেশ কিছুদিন কেটে যায়। এখন তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিকেলে মাঠে বসে দুজন একটু কথা বলে। আমাদের বাড়িতে অনেক অভাব। বাবা যে আমাদের মুখে কেমন করে হাসি ফুটিয়ে রাখে তা শুধু বাবাই জানে। অল্প স্বল্প অভাব তো আমাদের বাড়িতেও, কিন্তু তুমি চিন্তা করো না, দুজনে একসাথে থাকলে পথ বের হয়ে যায়। আমার মনে হয় আমরা ঠিক করছি না, আমাদের বাড়িতে জানিয়ে দেওয়া উচিত। বাড়িতে তো জানিয়ে দেওয়া উচিত, কিন্তু আমার ভয় শুধু একটাই। কি রকম ভয়? তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে কিনা এটাই আমার চিন্তা হচ্ছে। তুমি এটা একদম চিন্তা করবে না। আমার বাবা আমার খুশিকে বাধা দিতে পারবে না, আর আমার খুশি শুধু তুমি।
রাত্রে প্রদীপ তার মা ও বোনের সাথে বসে কিছু সময় কাটাচ্ছে। প্রদীপ, তুই কি কালকে কাজে যাবি? হ্যাঁ মা, কেন কি হয়েছে? আমি বলছিলাম, তুই তো প্রত্যেকদিন কাজে যাস, কালকে বাড়িতেই থাক, একটু আরাম কর। না মা, আমি বাড়িতে থাকে কি করব? বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না। আর এখন কি আমার বাড়িতে বসে থাকার সময়? এটাই সময় যখন আমি আমার জীবনে কিছু করতে পারবো। এই সময়টাকে আমি কিছুতেই বসে কাটাতে পারি না। তুই কি সারা জীবন শুধু আমাদের জন্যই কাজ করে যাবি? একটু নিজের কথা ভাব। তোমরাই তো আমার দুনিয়া মা। তোমার ছেলে এতটাও অপদার্থ নয় যে নিজের দুনিয়ার মুখে হাসি ফোটাতে পারবে না। তুই কিন্তু ভুলে যাচ্ছিস প্রদীপ, যে তোর একটা ভবিষ্যৎ আছে। আমি তো আমার ভবিষ্যৎ ভেবেই নিয়েছি মা। আচ্ছা, আমিও শুনি যে তুই তোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবলি। আমি একটা মেয়েকে পছন্দ করি মা, তাকে বিয়ে করতে চাই। মেয়েটার নাম মেঘলা। তারাও আমাদের মতোই মধ্যবিত্ত। তার বাবা ধান চাষ করে তাদের সংসার চলে। তুই কি সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি একদম সত্যি বলছি। আর মেঘলা একদম ভদ্র স্বভাবের, কারো সাথে কোনো বেয়াদবি করতে শেখেনি, একদম জলের মেয়ে। প্রদীপ, মেয়েটি তো ভদ্র, তবে সিদ্ধান্ত তোর। সিদ্ধান্ত আমার মানে? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি তোমাকে জানিয়ে দিলাম, এখন যা করার তুমি করবে। মা, বাবা কোথায় গেছে? তোর বাবা কোদাল নিয়ে মাঠে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কেন মেঘলা, এমন করে জিজ্ঞাসা করছিস কেন? মা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা বলবি বল। মা, আমি একটা ছেলেকে পছন্দ করি। কি বললি, পছন্দ? কে সেই ছেলে রে? মা, ছেলেটার নাম প্রদীপ, আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার বাবা মারা গেছে। ছেলেটা খুব পরিশ্রমী আর সৎ। আচ্ছা, তুই কি সবিতা দিদি ছেলের কথা বলছিস? হ্যাঁ মা, তার মায়ের নাম সুবিতা। তুমি কি তাদেরকে চেনো? হ্যাঁ, চিনি তো। প্রদীপ ছেলেটি আসলেই ভালো, ভদ্র একটা ছেলে। তবে তোর বাবাকে কি জানিয়েছিস? না মা, জানাইনি, তুমি জানিয়ে দিবা। রাত্রে মেঘলার মা তার বাবাকে বিষয়টা জানায়। কি হয়েছে অর্চনা? কিসের জন্য ডেকেছ? বলছিলাম, মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভেবেছ? ভবিষ্যতের কথা? তুমি কি বলতে চাইছো অর্চনা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব খুলে বলো তো শুনি। বলছিলাম, মেয়েটার তো এখন বয়স হলো, তাকে কি বিয়ে দেবা না? তা তো দিতেই হবে, কিন্তু মেঘলার জন্য উপযুক্ত ভালো ছেলেই তো পাওয়া যায় না। আমি তো তোমার মুখে এই কথাটারই অপেক্ষায় ছিলাম। আসলে আমি বলতে চাইছি, মেঘলার আর সবিতা দিদির ছেলের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এ তুমি কি বলছো অর্চনা? সম্পর্ক আমাদের মেঘলার আর ওই সবিতা দিদির ছেলে প্রদীপের? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাকে মেঘলা সকালেই নিজের মুখে বলল। দেখো, প্রদীপ ছেলেটা কিন্তু খারাপ না। প্রদীপের মতো ছেলের হাতে মেয়েকে দিলে ভুল হবে না। তাহলে আর দেরি কিসের? আমাদের সবিতা দিদির কাছে গিয়ে কথা বলা উচিত। জানি না প্রদীপ জানিয়েছে কিনা। এই ছেলেটির নাম রৌনক, এই গ্রামের জমিদারের ছেলে। অহংকারী, জেদি এবং ক্ষমতার অপব্যবহার করে। যা চায় তা পেতেই হবে, এই তার স্বভাব। একদিন বিকেলে রৌনক গ্রামে ঘুরতে এসে মেঘলাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ইস, এই মেয়েটা কে রে দয়ালু? এই মেয়েটা এই গ্রামেরই রৌনকদা, গোপাল কাকার মেয়ে। ওর নাম মেঘলা। এই গ্রামটাকেও দেখে আমি অবাক হচ্ছি। এত সুন্দর জিনিস আমার কাছ থেকে কেমন করে লুকিয়ে রাখতে পারে বলতো? সেটা তো তোমার দোষ রৌনকদা। তুমি তোমার অর্ধেকটা জীবন তো বাড়িতেই কাটিয়ে দিলে। তুমি বাইরে আসোনি, তাই দেখতে পাওনি। আজকের দিনটা হয়তো আমার জন্য খুব ভালো রে দয়ালু। তোর সঙ্গে বেরোতেই আমি আমার জীবন সঙ্গীকে খুঁজে পেয়ে গেলাম। এ তুমি কি বলছো রৌনকদা? তুমি এই গরিবের মেয়েকে বিয়ে করতে চাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার জন্য তো কোনো জমিদারের মেয়ের সম্বন্ধ আসবে। দয়ালু, আমি যদি একবার ধান কেটে নিয়ে যেতে পারি, তাহলে আর লারাগুলোকে কখনো ঘুরেও তাকাই না। আর তুই যদি একটু বুদ্ধিমান হয়ে থাকিস, এই কথাটি কোনো ধান বা লারার ছিল না। আমি বুঝে গেছি রৌনকদা, তোমার চিন্তা ভাবনা।
তাহলে আর দেরি কিসের? চলো তাদের বাড়িতে। তার বাবা কখনোই তোমার প্রস্তাব মানা করতে পারবে না। না, দয়ালু একদম না। এখন তাদের বাড়িতে যাওয়া যাবে না। আগে মালটাকে লাইনে আনতে হবে। তারপর আমাকে আর তার বাবার কাছে যেতে হবে না। সে নিজেই তার বাবাকে নিয়ে আসবে আমার কাছে। তাহলে এখন বাড়ি যাই? হ্যাঁ চলো, এখন বাড়ি চলো। কালকে আবার আসবো তার সঙ্গে দেখা করতে। আর কালকে একটু আগেই আসবো, যেন সে আগেই না বেরিয়ে যায়। এখন চল বাড়ি। তার পরের দিন রৌনক আবার মেঘলার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। কি রে দয়ালু, আজকে এত দেরি করছে কেন? তোর কি মনে হয় সে কি আসবে? আসবে আসবে, রনকদা একটু অপেক্ষা করো। ধৈর্যের ফল সর্বদাই মিষ্টি হয়ে থাকে। কিছুক্ষণ পর মেঘলা কুয়ো থেকে জল আনতে আসে। বলছিলাম, তোমার নাম কি মেঘলা? হ্যাঁ, আমার নাম মেঘলা। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। উনি হলেন এই গ্রামের জমিদারের ছেলে। ওনার নাম রৌনক। ও আচ্ছা আচ্ছা, আমি গ্রামে শুনেছি আপনার কথা, কিন্তু কোনোদিন আপনাকে দেখিনি। আজ প্রথম দেখলাম। দেখুন, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। সোজাসুজি তোমাকে দরকারি কথা বলতে চাই। কি কথা বলতে চান? তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের রানী করতে চাই। যেটাতেই তোমার নজর পড়বে সেটাই তোমার পায়ের তলায় এনে রাখব। আমি জমিদারের একমাত্র ছেলে। দেখুন, আমার বিয়ে অন্য কোথাও হতে চলেছে, আর আমি তাকে ভালোবাসি। আপনি আমার কথা ভুলে যান। রৌনকের প্রস্তাব মানা করে দেয় সে চরম অপমানিত বোধ করে। দয়ালু, এটা কিন্তু ভালো হলো না। তুই একটু খবরটা নে তো, যে তার ওই মনের মানুষটা কে। তুমি চিন্তা করো না রৌনকদা, আজকের মধ্যেই খবরটা নিয়ে তোমাকে জানাচ্ছি। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বল, কি বলবি? বাবা, আমার একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। কে সেই মেয়ে রনক? তুই শুধু বল একবার, তারপর দেখ কেমন করে মেয়ের বাবা নিজেই তার মেয়েকে তোর কাছে এনে দেয়। আমাদের গ্রামের গোপালের যে একটা মেয়ে আছে, তার নাম মেঘলা। তাকেই আমার পছন্দ হয়েছে। আমি তাকেই বিয়ে করতে চাই। এটা তুই কি বলছিস রৌনক? ওই ফকিরের মেয়েকে তুই বিয়ে করবি? তুই কি নিজের স্থান ভুলে যাচ্ছিস? আমি কিছু শুনতে চাই না বাবা। ওই মেয়েকে আমি চাই। ওকে না পেলে আমি কাউকেই বিয়ে করব না। তার পরের দিন সকালে জমিদার নিজের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে গোপালের কাছে যায়। দেখো গোপাল, আমি এখানে বসে থাকতে আসিনি। এসেছি একটা দরকারি প্রস্তাব নিয়ে, আর সেটা হলো তোর মেয়ের বিয়ে। আমার ছেলের আবদার, সে তোর মেয়েকে বিয়ে করতে চায়। এখন তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করো, আমি কোনো দেরি করতে চাই না। কিন্তু জমিদার মশাই, আমার মেয়ের তো অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলেছি। তারা একে অপরকে ভালোবাসে। এখন মেয়ের খুশি আমি কি করে কাটতে পারি বলো? গোপাল, ভুল করছিস রে, অনেক বড় ভুল করছিস। তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তুই যেই জমিতে চাষ করে পেট চালাচ্ছিস সেটি কিন্তু তোর না। কথাটা মাথায় রাখিস। আমি তোকে আজকের দিনটা দিলাম ভাবার জন্য। আমি কালকে আবার আসব তোর সিদ্ধান্ত শোনার জন্য। এই বলে জমিদার গোপালের বাড়ি থেকে বেরিয়ে যায়। জমিদারের কথা শুনে গোপালের মাথায় উদ্বেগের ছায়া নেমে আসে। রনকদা, আমি একটা এমন খবর নিয়ে এসেছি যেটা শুনে তুমি পাগল হয়ে যাবে। কি খবর রে? তাড়াতাড়ি বল। আমি খবর নিয়েছি, মেঘলার মনের মানুষ অন্য কোথাকার না, এই গ্রামেরই ওই ফকিরের বাচ্চা প্রদীপ। তাহলে তো আমাকে আর বলতে হবে না যে তোকে কি করতে হবে। আজকের মধ্যেই যেন কাজ হয়ে যায়। দেরি জিনিস আমার একদম পছন্দ না। আমি বুঝে গেছি রৌনকদা, আমাকে কি করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে না, বুঝে নাও যে কাজ হয়ে গেছে।
মেঘলার বাবা প্রদীপকে ডেকে সব কিছু খুলে বলে। মেঘলা আমার দায়িত্ব, আমি কাউকে আমাদের মাঝে আসতে দেব না। তুমি চিন্তা করো না বাবা, আমি মেঘলাকে হারাতে চাই না। রাত্রে রৌনকের লোকজন প্রদীপের কাছে যায় তাকে হুমকি দিতে। শোনো প্রদীপ, তুই যেই মেয়েকে ভালোবাসিস সেই মেয়েকে জমিদারের ছেলে রৌনকদাও ভালোবাসে, আর তোর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে নাকি সেটা ভেঙে দে, আর এটাই তোর জন্যে ভালো হবে। আসলে তুই আমাদের গ্রামেরই ছেলে, তাই আমরা চাই না যে তোর কিছু হোক, তাই সম্মানের সঙ্গে বিয়েটা কেটে দে। সত্য আর ভালোবাসাকে কখনো ভয় দেখানো যায় না। আমি তোমাদের এই হুমকিকে ভয় করি না। আমি কিছুতেই এই বিয়ে ভাঙব না। তোমাদের যা করার করে নাও। দেখ প্রদীপ, তুই কিন্তু প্রচণ্ড বড় ভুল করছিস। তুই জমিদারকে জানিস না, ইচ্ছে করলে তোর অবস্থা খুব খারাপ করে দেবে। তাই তার বিরুদ্ধে না যাওয়াটাই তোর জন্য ভালো হবে, কথাটা মনে রাখিস। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালো করে জানি, সেটা তোমাদের বলতে হবে না। এখন তোমরা আসতে পারো। তার পরের দিন সকালে জমিদার আসে গোপালের কাছে। ঘটনাস্থলে প্রদীপও আছে। ও তো তাহলে এটাই সেই ছেলে নাকি যার সঙ্গে তোর মেয়ের বিয়ে দিতে চাচ্ছিস? এই ছেলের কি দেখে তুই তোর মেয়েকে ওর হাতে তুলে দিতে চাচ্ছিস? কি আছে এই ছেলের? দেখুন জমিদার মশাই, আমার যা কিছু আছে সেটাতেই মেঘলা সুখে থাকতে পারবে। আমার কাছে ভালো একটা মন আছে, যেটা আপনাদের কাছে হয়তো নেই। আপনার লজ্জা করে না? একজন বাবা রাজি না থাকাতেই আপনি তার মেয়েকে নিয়ে যেতে চান, তাও আবার কারো কাছ থেকে কেড়ে নিয়ে। একটা রাজা কখনোই চিল্লিয়ে বলবে না যে আমি রাজা। সে তার বুদ্ধি, দয়া, মায়া আর ভালো কর্মের জন্যই সাধারণ মানুষের কাছে রাজা হয়। ক্ষমতা আছে, সেটা ভালো, কিন্তু সেটার অপব্যবহার করাটা ঠিক নয়। আমার মেয়ে বিয়ে তাকেই করবে যাকে সে চায়, কারণ তাকে তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে। এটা কোনো দুদিনের খেলা নয়। জমিদার এখন নিজের ভুল বুঝতে পারে। সে সেখানে অনেক লজ্জা বোধ করে। কিছু না বলেই সে গোপালের বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে যায়। কিছুদিন পর প্রদীপের আর মেঘলার খুব সুন্দরভাবে বিয়ে হয়। বিকেলে তারা বসে গল্প করছে। ভালোবাসা জোরে নয়, বিশ্বাসে শক্তি খুঁজে পায়। আর সাহসে জিতে যায়। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা সম্মান ও সম্মতির ওপর দাঁড়িয়ে থাকে, ভয় বা ক্ষমতার জোরে নয়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।